এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অন কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, আপনারা জানেন যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিন্তু এখন শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক বাস্তবতায় রূপ নিচ্ছে। আমরা যদি বলি, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ স্ট্রেইট সীমিত কার্যক্রমে থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দেওয়ায় ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড কোর IRGC। এই সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। এবং এর সঙ্গে তারা আরও যেটি বলেছে, যদি লোহিত সাগর এবং আরব সাগর অঞ্চলে জাহাজ চলাচল ব্যাহত হয়, সেক্ষেত্রে আসলে পরিবহন খরচ বাড়বে বিমা ব্যয়, উৎপাদন খরচও বাড়বে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত আমরা যেটি জানি যে তৈরি পোশাক শিল্প। মধ্যপ্রাচ্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি বাজার এবং একই সঙ্গে প্রবাসী শ্রম বাজারও। প্রতি বছর প্রায় $20 বিলিয়ন বেশি রেমিটেন্স আসে এই অঞ্চল থেকে। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে তেলের দাম বাড়বে, উৎপাদন খরচ বাড়বে, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকাটা কঠিন হয়ে পড়বে, এমন আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংকট সামাল দিতে সরকারের এবং বেসরকারি খাতের প্রস্তুতি কতটা রয়েছে, অর্থনৈতিক ক্ষতি হলে দ্রুত পুনরুদ্ধারের কৌশল কী রকমের হতে পারে। আজকের আলোচনায় আমরা সেই সমস্ত বিষয়গুলো খোঁজার চেষ্টা করব। ঝুঁকি কত বড় আর সমাধানের পথটা আসলে কোথায়, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, পরিচালক BGMA। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কেমন আছেন? আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় আজকে আমরা রেখেছি যুদ্ধের ছায়ায় অর্থনীতি। এই যুদ্ধ আসলে কতটা দীর্ঘায়িত হবে এবং কতটা ভয়াবহ পরিণতির দিকে যাবে সেটা তো আমরা এখনও জানি না। তবে মনে হচ্ছে যে অর্থনীতিতে অনেক বড় একটা এর প্রভাব দেখা দিতে পারে। তাৎক্ষণিকভাবে আসলে এর অর্থনৈতিক প্রভাবটা কেমন হবে? হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কথা আমরা শুনছি, এটি বন্ধ হয় আসলে তেলের আন্তর্জাতিক বাজারে প্রভাব কতটা পড়বে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এই যেটা আপনি বলেছেন যে যুদ্ধ তো অলরেডি লেগে গিয়েছে। আজকে শনিবার শনি, রবি, সোম, মঙ্গলবার, চতুর্থ দিন চলছে আজকে। তো আমরা যেটা অনুমান করতে পারতেছি, যুদ্ধটা তো ক্ষণস্থায়ী হবে না, একটু লেন্দি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বা যেভাবে আক্রমণ বা পাল্টা আক্রমণ প্রতিহত চলছে, ইতিমধ্যে এর প্রভাব কিন্তু আমরা আগেও দেখেছি। যখন এই ইসরায়েল বা ইরানের যুদ্ধ না, এর আগে ইসরায়েল এবং যেটা ফিলিস্তিনি যে যুদ্ধ ছিল, ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ ছিল, এই যুদ্ধের প্রভাবও কিন্তু আমাদের সারা বিশ্ব, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে কিন্তু একটা অর্থনৈতিকভাবে একটা তালমাতাল অবস্থা চলে গিয়েছিল। বিশেষ করে আমরা যেহেতু আমদানি এবং রপ্তানি, বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টস এক্সপোর্ট করি, আর আমরা মিডল ইস্ট থেকে জ্বালানি আমদানি করি। এখন আমাদের এই আমদানি রপ্তানি ক্ষেত্রে একটা বড় ধরনের হোঁচট আমরা খেতে যাচ্ছি। ইতিমধ্যে অলরেডি হোঁচট খেয়ে গিয়েছে। যেমন যেটা আমি যতটুকু জানি, যে আজকে সকাল থেকে মানে যে সবজি যেটা যেত বাংলাদেশ থেকে, সবজি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তাহলে একটা মিডল ইস্টে বাংলাদেশ সবজি একটা বিশাল মার্কেট, তাহলে এটা বন্ধ হয়ে গেল। এবং আমরা বিশেষ করে গার্মেন্টস সেক্টরে আমরা মিডল ইস্টে এক্সপোর্টের পরিমাণ $420 মিলিয়ন। এই $420 মিলিয়ন বাজার মিডল ইস্টে নিয়ে। এখন যেহেতু যুদ্ধ লেগে গেল, যুদ্ধের কারণে যেটা আমরা দেখতে পেলাম যে ইরান শুধুমাত্র ইসরায়েলে নয়, আমেরিকান স্থাপনা যতগুলি দেশ আছে সব জায়গায় অ্যাটাক করতেছে। এতে করে প্রত্যেকটা দেশে এখন যুদ্ধের একটা দামামা বাজার একটা উপক্রম হয়ে যাচ্ছে। আর পাশাপাশি আমরা দেখলাম যে চীন এবং রাশিয়ার যে কথা বা স্পেনের যে কথা, তারা তাদের নৌঘাটি ইউজ করতে দিবে না, বা তারা হয়তো এটা সহ্য করবে না, যে কথাগুলি আসছে এগুলি দেখা যাচ্ছে একটা দীর্ঘমেয়াদী এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার একটা দ্বার প্রান্তে চলে আসছে। এইটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে আমরা যে আমদানি নির্ভর যেটা জ্বালানি, বিশেষ করে যদি আমরা সময় মতো, ইতিমধ্যে কিন্তু বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দাম কিন্তু অলরেডি 79.4 হয়ে গেছে, যেটার দাম বেড়ে গেছে। এবং এটা যদি 100-তে চলে যায়, তাহলে আমরা যারা বাংলাদেশে এক্সপোর্টার, গার্মেন্টস এক্সপোর্টার, আমাদের কিন্তু এখানে অনেকগুলি ধাক্কা খেয়ে যাবে। যেমন আমরা দেখেছি ইউক্রেন যুদ্ধে এবং গত যুদ্ধের কারণে যখন আপনার আমাদের শিপমেন্ট যেটা লিড টাইম, এই হরমুজ প্রণালী এবং আদার যে রোডগুলি আছে এক্সপোর্টের যদি ইউরোপ, আমেরিকা যাবে, এ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ফ্রেট কিন্তু বেড়ে যাচ্ছে। সেটা হলো 20 ফিট কন্টেনারে $1,000 থেকে $1,500 বেড়ে যাচ্ছে।
40 ফিটে 1500 থেকে 3,500 বেড়ে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা বাংলাদেশ থেকে যখন নর্মালি যদি হরমুজ ওপেন থাকতো তাহলে আমাদের লিড টাইম লাগতো সর্বোচ্চ 1 মাস, এখন লাগবে 2 মাস। অনেক সময় আফ্রিকা হয়ে কিন্তু মধ্য মালটা যেতে গিয়ে বাইরা টাইমলি মালটা পাবে না, না পাওয়ার কারণে আমরা কিন্তু সময়মতো মালটা বাজারজাত করতে পারছি না। দ্বিতীয়ত এই মুদ্রাস্ফীতির কারণে বহির্বিশ্বে যখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে তখন তাদের ওই চাহিদা থাকবে না, চাহিদা না থাকলে আমাদের অর্ডার কমতে শুরু করবে। ইতিমধ্যে গার্মেন্টস সেক্টরে আমি গতকালকে একটা বাইং মিটিংয়ে দেখলাম যে ইনস্ট্যান্ট তারা 50,000 পিস মাল ক্যান্সেল করে ফেললো, যে ওয়েট আমরা পরে নিব। পরে তারা ওয়াচ করতেছে কোন দিকে যাচ্ছে, কারণ তারা যদি ক্রয় ক্ষমতা তাদের মধ্যে সেল না হয় তাহলে নিয়ে আসে কি করবে। এখন আমি তো সেখানে কি করলাম, ব্যাক টু ব্যাক করে আমি কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাক টু করে ওয়ার্কার টাকা দিয়ে বসে গেলাম, বা সেইটা ডিলে করে দিল। তাহলে আমাদের যে এক্সপোর্টে খেয়ে ধাক্কাটা খাচ্ছি আমরা, যেটা আমরা করোনায় যেটা আমরা খেলাম, যেটা এর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেটা খেলাম, দেখেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ক্ষত গার্মেন্টস কিন্তু এখনো মানে কেটে উঠতে পারে নাই। রাশিয়ার সাথে যেসব এক্সপোর্ট করতো, রাশিয়ার বিশাল মার্কেট, কিন্তু তাদের পেমেন্ট কিন্তু আসতেছে না, এবং যে মালগুলো এক্সপোর্ট হওয়ার কথা সেগুলো যাচ্ছে না। কারণ রাশিয়ার সাথে যদি কোনো ব্যবসায়ী সম্পর্ক রাখে, কোনো দেশ থাকে, তাহলে নিষেধাজ্ঞা পড়ার সম্ভাবনা আছে। এই কারণে কিন্তু অনেক মাল আমাদের যাচ্ছে না, অনেক পেমেন্টও আসতেছে না। এই ক্ষত শুকাইতে না শুকাইতে এই যে এই বর্তমান যেটা চলতেছে, আসলে এই ক্ষতটা আমাদেরকে অ্যাবজর্ব করা খুব কঠিন হয়ে দাঁড়াবে যদি এই মুহূর্তে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া না হয়। যেমন আমরা জ্বালানির কারণে যদি গার্মেন্টস সেক্টর টিকিয়ে রাখতে হয়, তাহলে আপনাকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস কিন্তু দিতেই হবে। আর আমাদের গ্যাস যদি তৈরি করতে হবে, জ্বালানি তো লাগবে। আমরা এলপিজি দিয়ে কিন্তু ফ্যাক্টরি চালাচ্ছি, আমরা সিএনজি দিয়ে ফ্যাক্টরি চালাচ্ছি, কারণ আমাদের লাইনে পর্যাপ্ত গ্যাস নাই। আমরা কিন্তু বিদ্যুৎ পরিপূর্ণভাবে না পাওয়ার কারণে আমাদের জেনারেটরদের ব্যাকআপ দিচ্ছি আমরা। এখন যদি আমরা সময় মতো ডিজেল না পাই, আমার যা গত একটা পরিসংখ্যান দেখলাম যে 14 দিনের মনে হয় জ্বালানি আছে আমাদের ডিজেল, আমাদের পেট্রোল আছে মনে হয় 20 কি 22 দিনের। তাহলে 20-22 দিন আর 14 দিনের জ্বালানি থাকার পরে এটা যখন পুড়িয়ে যাবে তখন কি হবে। এখনই আমাদেরকে অল্টারনেট চিন্তা করতে হবে বাংলাদেশ সরকারকে, বিশেষ করে এখন যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক সরকার এসছে। আগে হয়তো আমরা বলতাম যে এটা একটা অগণতান্ত্রিক সরকার, এটা ইন্টেরিয়ার সরকার, এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা আছে। তাদেরকে এখনই চিন্তা ভাবনা করতে হবে কিভাবে তার ব্যাকআপ দিব। আমাদের কিচ্ছুতা সাধন করতে হবে, আমাদের কোন কোন জায়গায় আমাদেরকে কিচ্ছুতা সাধন করে ব্যাকআপ দেওয়া দরকার। কারণ যদি আমাদের গার্মেন্ট যদি এক্সপোর্ট কমে যায়, কমে তো যাচ্ছে অলরেডি এটা, এবং যখন দীর্ঘায়িত হবে, অর্ডার কমবে, লিড টাইম বেশি লাগবে, সময়মত পেমেন্ট হবে না, ফরেন কারেন্সি ধাক্কা কিন্তু খাবো একটা আমরা। দ্বিতীয়ত মিডল ইস্ট আমাদের বিশাল একটা সমবাজার, প্রায় 50,000-এর উপর 50 লক্ষের উপরে শ্রমিক মিডল ইস্টে আছে আমাদের। বাংলাদেশের আসলে মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজার, সেখানে তো বাংলাদেশিরাই অনেক, ইন্ডিয়ানও আছে, বাট বাংলাদেশের মোটামুটি ভালো শ্রমবাজার আমাদের মিডল ইস্টে। এই যে যুদ্ধের কারণে অনেকে কিন্তু যেতে পারছে না, যারা বাংলাদেশে যাওয়ার কথা তারা কিন্তু ফ্লাইট বন্ধ করে যেতে পারছে না, সবকিছু থমকে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বলা খুব কষ্ট করে যে আমরা আসলে কোথায় যাচ্ছি, যে আমাদের এক একটা ঘাস শুকাতে না শুধু আটটা চলে আসে। যেমন আপনাকে আমি এখন না বললেই নয় যে ট্রাম্প প্রশাসন আসার পরে যখন গার্মেন্টস সেক্টরের শুল্ক নিয়ে আসলো, নট অনলি গার্মেন্টস সেক্টর, শুল্ক নীতি, আরো অনেক ঝামেলাগুলো কিন্তু আসলে জড়িয়ে গেছে। এবং আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছিলেন, এখনই যদি আমরা না নিই তাহলে আসলে সামনে আমাদের কি রকমের পরিস্থিতি তৈরি হতে পারে, আমরা এই বিষয়গুলো জানবো। তবে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতির সময় হয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, অতিথিকে সাথে নিয়ে আমরা আবারও এই আলোচনায় ফিরে আসছি বিরতির পর। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমরা কথা বলছিলাম ডক্টর রশিদ আহমেদ হোসাইনির সঙ্গে, তিনি বিজিএমই এর পরিচালক। আমরা একটু এবার রপ্তানি এবং শিল্প খাতের ঝুঁকি নিয়ে একটু কথা বলতে চাই। মধ্যপ্রাচ্যের বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কা কতটা বাস্তব? অ্যাকচুয়ালি মধ্যপ্রাচ্যে আমাদের বাজার হাতছাড়া অনেকটা হাতছাড়া হবে আমি সেটা বলবো না,
বাট এই যুদ্ধের কারণে এটা লেন্দি হয়ে যাবে এবং সংকুচিত হয়ে আসবে। একটা হলো হাত ছাড়া হয়ে হাত থেকে ছুটে যাওয়া, আর একটা না ছোট হয়ে সংকুচিত আসবে হয়ে পরিসরটা। আসা। তো যেহেতু মধ্যপ্রাচ্যে আমরা অনেক দিন থেকে চেষ্টা করে একটা বাজার এখানে উন্মোচন করেছি আমরা, মধ্যপ্রাচ্যে আমাদের অনেক গুডস কিন্তু শিপমেন্ট হচ্ছে। এখন যখন তাদের মূল্যস্ফীতির কারণে এবং যুদ্ধের কারণে ক্রয় ক্ষমতা কমে যাবে, তখন আমরা যেমন 2024-25-এ $420 মিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি কিন্তু গার্মেন্টস মিডল ইস্টে, এটা হয়তো কমে যাবে এবং কমে স্থিতিশীলতা আসবে। প্রশ্ন হলো ওই জায়গায় একটা হাত ছাড়া পুরোপুরি হবে না, কিন্তু তাদের যখন সীমিত হয়ে আসবে এতে করে আমাদের এক্সপোর্ট কমে যাবে এক। দ্বিতীয়ত, ইতিমধ্যে যে মালগুলো শিপমেন্ট হয়েছে এই পেমেন্ট আসতে কিন্তু দেরি হবে, কারণ কে কোথায় কী অবস্থা আছে আমরা জানি না। এখন পেমেন্টটা দীর্ঘায়িত শুরু হবে, যখন পেমেন্ট লেটে আসবে, যেমন আপনাকে আগেই বলেছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন রাশিয়া ডাইরেক্ট এক্সপোর্ট করা হচ্ছিল না, তো অনেক পেমেন্ট কিন্তু ব্লক হয়ে গেছে। এখন কিভাবে পেমেন্ট দিবে, ডলারে দেওয়া যাচ্ছে না। এই যে আমলাদারি জটিলতার কারণে অনেক পেমেন্ট আসতেছে না, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কী কারণে? যখন আমাদের ফরেন কারেন্সি আসবে না, তখন আপনাকে নতুন করে ফ্যাসিলিটি ব্যাংক দিতে পারবে না। নীতিতে এখানে বাংলাদেশ ব্যাংকের নীতিটা কভার করে না। এখন এখানেও যদি এরকম হতে যায় যে আমাদের কোনো গানে যুদ্ধ গানে পেমেন্ট দিয়ে যেগুলি শিপমেন্ট করে ফেলছি, আর যেগুলি অন প্রসেস আছে এগুলো যেমন যদি শিপ যদি না যায়, যেমন এখন ফ্লাইট যাচ্ছে না, আমাদের শ্রমিকরা যেতে পারছে না ভিসা থাকার পরেও, লিগেল ভিসা থাকার পরেও কিন্তু যেতে পারছে না, তাহলে এখানে তারা ব্লক হয়ে গেল। আর এখানে তো আমাদের লক্ষ লক্ষ গুডস কিন্তু যেতে পারছে না। এই ডিলের কারণে যখন ডিলে হবে, তখন আমরা ব্যাংকিং কমপ্লায়েন্সকে আটকে যাব, আমরা ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবে না এক। দ্বিতীয়ত, এইটাকে যদি ওভারকাম করতে হয়, তাহলে আমাদের পাশে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে, আমাদের দেশের পাশে। আমি আমাদের বলতে গার্মেন্টস উদ্যোক্তার কথা বলছি না। একটা গার্মেন্টস শুধু আমি নিজে না, আমি একজন উদ্যোক্তা, আমার এখানে প্রায় 4000 শ্রমিক কাজ করে। কোনো কারণে যদি আজকে আমি ব্লক হয়ে যাই, তাহলে 4000 শ্রমিক কিন্তু ব্লক হয়ে গেল। তাহলে দেশের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে কিন্তু সরকারকে সবাইকে ওই মানুষদের নিয়ে এগিয়ে আসতে হবে যে না, আসলে এই গার্মেন্টসগুলি ইচ্ছাকৃতভাবে ডিফল্ট হচ্ছে না, পরিস্থিতির শিকার হয়ে কিন্তু আমরা এই অবস্থায় চলে আসছি। দেখুন, এই ইউক্রেন যুদ্ধের কারণে অনেকগুলি ফ্যাক্টরি কিন্তু অফ হয়ে গেল, করোনার কারণে অনেকগুলি ফ্যাক্টরি, করোনা কিন্তু অনেক সাপোর্ট দিয়েছে, বাট ওখানে সাপোর্টে আমাদের লক্ষ্য রাখতে হবে কথা থাকে যে সচল ফ্যাক্টরিগুলিকে দেওয়ার জন্য। তাহলে যে ফ্যাক্টরিগুলি অচল হয়ে গেছে তাকে আপনি নার্সিং করে আনবেন না, একদিনে তো একটা ফ্যাক্টরি অচল হয়নি সেখানে। এই ফ্যাক্টরির উদ্যোক্তারা তো 10 বছর 20 বছর অর্থনীতিতে তার অবদান রয়েছে, তার এমপ্লয়মেন্টে তার অবদান রয়েছে, যে কোনো কারণে তো হুঁচট খেতেই পারে। তাহলে করোনায় কিন্তু সচল ফ্যাক্টরিগুলিকে প্রণোদনা দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু এর পরও অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। 5ই আগস্টের পরে কিন্তু এই গত সরকারের আমলে যে কোনো কারণেই হোক, এটা আমরা সবাই জানি যে একটা এক শ্রেণীর ব্যবসায়ীরা সুবিধা নেওয়ার কারণে আরেক শ্রেণীর ব্যবসায়ী কিন্তু ডিপ্রাইভ হয়েছে, এখানেও অনেক ফ্যাক্টরি হোঁচট খেয়ে গেছে। এখন একটা গণতান্ত্রিক সরকার দেশে আসার পরে সবাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও বারবার দেখতেন যে রুগ্ন এবং বন্ধ শিল্প সচল করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এর মধ্যে সেই হোঁচটটা আমরা খেলাম। এখন আমাদের উচিত আসলে আমরা একটা ধাক্কা সামলাতে না সামলাতে আমাদের সামনে আরেকটা চলে আসছে, আমরা এই যে তৈরি পোশাকে এর থেকে একটা তো হলো আমরা ফ্যাক্টরি চালু রাখা, কিন্তু চালু রাখবেন কিভাবে? আপনার অর্ডার কমবে, আপনার জ্বালানি কারণে ফ্যাক্টরি চালাতে পারবেন না, আপনি নির্মিত গ্যাস পাবেন না, আপনি বিদ্যুৎ পাবেন না, আমরা কোথায় যাচ্ছি? এই জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যদি আমরা না গিয়ে আসি, সরকার, কাস্টমস, ব্যাংক, এনবিআর সবাই যৌথভাবে, এটা একক কিছু, এটা আমাদের দেশ, এটা আমার একা দেশ না, বাংলাদেশ আমাদের, আমাদেরকে সঙ্গে দাঁড়াতে হবে। এই গার্মেন্টসের পাশে না, দেশের অর্থনীতির পাশে, দেশের জনগণের পাশে সবাইকে একসাথে দাঁড়াতে হবে, তাহলে হয়তো কিছুটা মোকাবেলা করা সম্ভব হতে পারে। আচ্ছা, প্রতিযোগিতামূলক বাজারটাতে আসলে টিকে থাকতে এখনই আমাদের কি ধরনের কৌশল প্রয়োজন? প্রথমত, প্রতিযোগিতার বাজারে টিকতে হলে যেহেতু আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কম, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে জোর দিতে হবে। আমরা প্রতিযোগিতায় টিকতে পারি না কেন? সময় মতো আমরা র মেটেরিয়ালস পাই না, সেটা কারণে চেইন অফ সাপ্লাই চেইন যেটা বলে, সাপ্লাই চেইন ঢুকতে পারি না, ওই ঘুরে ফিরে একটাই আসবে, আমাদের জ্বালানি সংকট। এই জ্বালানির সাথে সবকিছু রিলেটেড। কিন্তু আপনি যদি আল্লাহ না করুন, যদি যে পরিসংখ্যান গতকালকে দেখলাম, যদি 15 দিন 20 দিনের জ্বালানি শেষ হয়ে যায়, আমরা অটো অন্ধকারে চলে যাব, আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে না।
আমাদেরকে সোলারে জোর দিতে হবে। এখন সোলার যদি পরিকল্পনা হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটা একটা সিস্টেমেটিক প্রসেসে সিস্টেমের আগে আসতে হবে। বিশেষ করে যেহেতু এখন একটা গণতান্ত্রিক সরকার, আমরা আশা করি 5 বছর ইনশাল্লাহ থাকবে। 5 বছর পর সংবিধান ইলেকশন হওয়ার কথা। এই 5 বছরে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এবং সেটাকে যেন আরেকজন বন্ধ করে না দেয়। তাহলে আপনি যে হাঁটি হাঁটি পাপা করে যে আসলেন অর্ধেক কিন্তু আবার আপনাকে ওখান থেকে এগিয়ে যেতে হবে। এই জন্য বলে যে আমাদের এটার উত্তরণের জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা হলে বিদ্যুতের জন্য, আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের দক্ষতা বাড়াতে হবে, আমাদের সোর্স আর্নিং করতে হবে, আমাদের একটা বিদ্যুতের ব্যাপারে সোলারের ব্যাপারে জোর দিতে হবে এবং আমাদের নতুন বাজার সম্পর্কে চিন্তা করতে হবে। যেমন আমরা যদি নতুন বাজারে আমি কেন যেতে পারি না, এই জিনিসগুলি অ্যান্ড্রোস করতে হবে যে আমাদের অনেক দেশ, আমাদের এশিয়ার দেশে যেমন পাশে ইন্ডিয়া আছে, আমাদের এখানে কোরিয়া আছে, আবার জাপান আছে, আমাদের মিডল ইস্টে আমরা যাচ্ছি, বা আদার মায়ানমার আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ড, তারা তো কেউ না কিন্তু গার্মেন্টস কিনছে, কাপড় কিনছে। তাহলে তাদের সাথে আমাদের নতুন বাজার সম্প্রসারণ করতে দিলে কূটনীতিক তৎপরতা বাড়াতে হবে এখানে। দ্বিতীয়ত, আমরা যে এখানে এক্সপোর্ট করব শুল্কের কারণে আমরা পারি না, আমাদের শুল্ক কীভাবে হ্রাস করা যায় সেখানে কূটনীতিক আলোচনার মাধ্যমে আমরা ডিউটি ফ্রি কীভাবে ঢুকাতে পারি। ডিউটি ফ্রি ঢুকাতে পারলে তো বেশি দাম দিয়ে মাল নেবে না। আমার থেকে মাল নিতে লাগবে আপনার 5 টাকা, আর চায়না থেকে লাগবে 4 টাকা, সে আমার কাছে আসবে না। তাহলে এই কূটনীতিক তৎপরতা বাংলাদেশে দেখুন অনেকগুলি ফরেন মিশন কিন্তু আমাদের বিভিন্ন দেশে আছে, প্রায় 100 কতটার উপরে আছে, কিন্তু যে এখানে কিন্তু ট্রেড কনসুলেট সেকশন কিন্তু রয়ে গেছে। তাহলে ট্রেড কনসুলেট যারা তারা কি করে, তারা তো ট্রেড নিয়ে কাজ করবে, কিভাবে আমার দেশের গুডস বাইরে বিক্রি করা যায়, এই কাজগুলি ওনাদের করতে হবে। কিন্তু ওনারা যদি আমলা হয়ে আমরা জটিলের মধ্যে ফেলে শুধু আমাদের লেফট রাইট করে, তাহলে তার ব্যবসা হবে না। সেখানে যেরকম লেবার অ্যাটাচি থাকে তারা লেবার নিয়ে কাজ করবে, বিজনেস বা ট্রেড কনসুলার থাকে সে ব্যবসা নিয়ে কাজ করবে, সেখানে কনসুলার থাকে যারা কূটনীতি দিয়ে কাজ করবে, অ্যাম্বাসাডার থাকে, বিভিন্ন সেকশন এখানে আছে। আমাদের অর্গানগুলিকে প্রপারলি কাজ করতে হবে, কিন্তু প্রপারলি যদি কাজ করে তাহলে নতুন বাজার সম্প্রসারণ করা, আমাদের সোলারের বিশেষ করে সোলারে যদি আমরা ট্যাক্স ব্যাট ফ্রি করে দিই, যন্ত্রাংশ যদি আমরা তাদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিই, তাহলে অনেক সোলার কিন্তু বাংলাদেশে আসবে, সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, যেটার জন্য আমাদের আহামরি কিছু করার প্রয়োজন হয় না। কিন্তু আমরা যেমন পারমাণবিক চুল্লি যেটা আমরা করছি, যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বা আদার যে আমরা গ্যাসের মধ্যে কুইক রেন্টাল দিয়ে যে গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করা, অনেক ব্যয়বহুল এটা। তাহলে আমরা ব্যয়বহুলে না গিয়ে, নিজের চিন্তা না করে, দেশের চিন্তা করে, আমি আমার লভ্যাংশের চিন্তা না করে সার্বজনীনভাবে যদি দেশের চিন্তা করি, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী হলো বাজার সম্প্রসারণ, নতুন বাজার আমাদেরকে চুজ করে বের করে আনতে হবে। আমাদের বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদন করার জন্য ট্যাক্স ও ব্যাট কমে আনতে হবে। এগুলি ফ্রি না করতে পারে, এখানে উৎসাহ পাবে না, কারণ আমার কস্ট তো মিনিমাইজ করে আসতে হবে। এবং আমাদের যে অর্গানগুলি আছে এগুলিকে সম্প্রদায় বিদেশে মিশনগুলিকে কাজ করতে হবে। এবং এটি বাংলাদেশ সরকার স্ট্রিক্টলি তাদেরকে নির্দেশ দিতে হবে যে তুমি আমার ব্যবসার জন্য কি করতে হিসাব দাও আমাকে। কঠোরতার শাসনের যে কঠোরতা, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, যার কারণে ফাঁকফোকরগুলো তৈরি হয়। কোনো ব্যক্তিগত বা কোনো কিছু খেয়াল না করে সামগ্রিক দেশের স্বার্থে ইট ইজ ইউর ডিউটি, তোমাকে ডিউটি পালন করতে হবে। তুমিও রিপোর্ট দাও, তুমি 1 মাসে আমার ব্যবসা নিয়ে কি চিন্তা করছো, তুমি 1 মাসে ম্যান পাওয়ার নিয়ে কি চিন্তা করছো। এই রিপোর্ট যদি সংগ্রহ করতে পারে তাহলে মনে হয় দেশ দিন দিন উত্তরণের সম্ভাবনা আমরা হয়তো সোনার আমরা আশা করব আমরা এই সমস্যা থেকে বিশেষ করে এই গার্মেন্টসের টিকে হলে আমি একটা আপনার মধ্যে আহ্বান জানাই, এই গার্মেন্টসের টিকে হলে আপনাকে বিদ্যুৎ, গ্যাস, এগুলি জ্বালানিকে আপনাদের নিরবিচ্ছিন্ন করতে হবে। এবং আমাদের এই যে বিদ্যুৎ বিদ্যুৎ সংকটের কারণে, হরমুজ বন্ধ হওয়ার কারণে, এই যে জ্বালানি ইনপুট যে বন্ধ হয়ে যাচ্ছে, এতে করে পোর্টের খরচ বাড়বে, আমাদের অনেক ব্যয়, অনেক কষ্ট আমাদের বেড়ে যাবে। এমনি তো আমরা বেশির উপরেই আছি, আমাদের খরচ দিন দিন বাড়ছে, আমরা বেশির উপরেই আছি। আরেকটা জিনিস খেয়াল করে, না বললেই নয়, এই যে বিশ্বের কোথাও আছে যে আপনি 16% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করতে পারবেন। আমাদের ব্যাংক ইন্টারেস্ট যদি লাগাম টেনে ধরা না হয়, আজকে দেখেন 17 কোটি টাকা ক্লাসিফাইড হয়ে গেলো, রেজাল্টটা কি হলো? আমার তো এমপ্লয়মেন্ট নেই, আমাদের রিকভারি নেই। রিকভারি করতে লাভটা কম করেন আপনি। আমাদের রেট অফ ইন্টারেস্টকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে,
না হলে ব্যবসায়ীরা ব্যবসা করার সাহস পাচ্ছে না। কেন পাচ্ছে না? এরকম কোনো ব্যবসা এখনো মানে বাংলাদেশে তো বিশ্বেও কিন্তু নাই, বাংলাদেশে নাই। 16% প্রফিট করে ব্যাংকেরে দিয়ে আপনি ব্যবসা চালাবেন, এইটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এবং সম্ভব হবে না। অর্থাৎ সেটাই। এই ব্যবসাকে টিকাইতে হলে আপনাকে ব্যাংক ইন্টারেস্টের লাগামনারি ধরতে হবে, কাস্টম বন্ডের দূরত্ব কমাতে হবে। আপনি গতকালের প্রতিবেদন খেয়াল করছি কিনা জানি না, যে আমরা কেন কাস্টম এবং ফুড নিয়ে কথা বলেছি, এই জন্য ওনারা যাওয়ার আগে কিছু আইন করে গেছে যে একটা জিনিস, একটা গুডস আপনার বাড়ি থেকে আনছেন, আনার পরে যে কোনো একটা কোনো প্রবলেম আছে, হয়তো এইচএস কোডে প্রবলেম আছে, অথবা কোনো ফাইলে এটাকে আপনার সন্দেহ হচ্ছে, আপনি এটাকে জরিমানা করে দিলেন। এখন এই জরিমানা আপিল করার জন্য জরিমানা 10% জমা দিয়ে আপিল করতে হবে। তো ভাই জরিমানা আমাদের ট্যাক্সে দিতে পারি আমি। এই যে আমাদের এই জটিলতা, এই জটিলতাগুলো আসলে আমাদের অনেক ভোগাচ্ছে। এটা না হলে আপনি এই দেশকে আগে নিতে পারবেন না। শুধু এই ট্রেডকে না, আমি আপনাদের বলতে চাই আরো অনেক সেক্টর আছে, আসলে আলোচনা করতে গেলে আমাদের সময়, এই দেশের সাথে আমাদের রক্ত জড়িত, আমাদের অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আবার নতুন স্বাধীন আমরা যেটা 5 আগস্ট, যে 24শে 5 আগস্ট যেটা হলো, এই রক্তকে আমরা বৃথা করতে চাই না। আমরা চাই না সেই রক্ত আসলে বৃথা যাক। আপনাকে অনেক ধন্যবাদ। ইচ্ছা ছিল আরো অনেক কিছু জানার, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি। নিশ্চয়ই আমরা আপনার সাথে আরো একদিন বসবো। আপনার যে পরিকল্পনার কথাগুলো বললেন, কৌশলের কথা বললেন, নিশ্চয়ই যিনি প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন তিনি এই বিষয়গুলো কঠোরভাবে দেখবেন, এবং আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। দর্শক, কথা বলছিলাম যুদ্ধের ছায়ায় অর্থনীতি, কোন পরিস্থিতি থেকে আসলে যুদ্ধ যাবে এবং এতে করে অর্থনীতি সারা বিশ্বে কেমন প্রভাব ফেলবে, সেই বিষয়টা আমরা আমাদের অতিথির সঙ্গে আলোচনা করে জানার চেষ্টা করছিলাম কিছুটা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা আপনারা শুনেছেন। হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আজকের মতো এখানেই শেষ করছি।